পারতো, কিন্তু ইরানের এই ভুল পলিসি আজকে ইরানের এই বিপর্যয়ের কারণ। মাসুম ভাই, আমি জানতে চাচ্ছি যে ইরানের যে ছবিগুলো বা তথ্যগুলো আমরা পেলাম আন্তর্জাতিক গণমাধ্যম ধরে, সেখানে দেখা গেছে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে ভবনগুলোতে অবস্থান করছিলেন, ধরেন একটা বিল্ডিং 10 তলা, সেই 10 তলা বিল্ডিং এর 4 তলায় তিনি অবস্থান করছেন, নিখুঁত ভাবে এসে সেই 4 তলার ওই রুমটাতে এসে বিস্ফোরণ ঘটিয়েছে। এটা একেবারেই পসিবল একটা ব্যাপার না। আবার দেখা গেছে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো, যেগুলো ইরান তার গুরুত্বপূর্ণ স্থাপনা, পারমাণবিক প্রকল্প বা বিশেষ ব্যক্তিদেরকে রক্ষায় ব্যবহার করবে, ওগুলো একটাও কাজ করেনি, প্রত্যেকটি অকেজো হয়ে গেছে। এই অ্যাটাকগুলো, এটা কি সাইবার অ্যাটাক আমরা প্রথমে বললেও, পরবর্তী ইরানের যে ভিডিও রিলিজ হয়েছে, ইরান যে ছবি দেখিয়েছে, সেখানে দেখা গেছে মোসাদের সদস্যরা তারা নিজেরাই সেখানে প্রবেশ করে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে অকেজো করেছে, ড্রোন অ্যাটাক করেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি, সেটি হলো যে ইরানের ভেতর থেকে, যেমন ইউক্রেন রাশিয়াতে যে তার 5 থেকে 6টি বেজে অ্যাটাক করেছে, ড্রোন অ্যাটাক, এই প্রত্যেকটি অ্যাটাক ইউক্রেন তার ভূমি থেকে উড়ে এসে করেনি, রাশিয়ার ভূমিতে বসে থেকেই তারা রাশিয়ার বেজে অ্যাটাক করেছে। তো লেটেস্ট যে তথ্যগুলো পেলাম অলিভ ভাই, সেখানে দেখলাম যে ইরানের ভেতরেই আগেই এই অপারেশনাল পজিশনগুলো তৈরি করা হয়েছে, ড্রোন বা যেটাই বলি আমরা আনা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে অকেজো করা হয়েছে, ড্রোন অ্যাটাক করা হয়েছে, এই যে কাজগুলো হয়েছে। এবং যে ব্যক্তিদের, লাস্ট ইরানের একটি গণমাধ্যমে দেখলাম, তাদের একজন সামরিক গুরুত্বপূর্ণ কমান্ডার, তাকে কোনো বোমাতে মারা হয়নি, তাকে, তিনি ফ্লোরে পড়ে আছেন, তাকে গুলি করে মারা হয়েছে। অর্থাৎ মোসাদ ঢুকে 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 অপারেশন করেছে এবং পুরো ইরানের ভেতরে মোসাদ ঢুকে গেছে। যে রাষ্ট্রটির ভেতরে, যে রাষ্ট্রটি ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে পৃথিবীর কাছে বিবেচিত, সেই দেশটির ভেতরে বাজে বাজে এত মোসাদ এজেন্ট। আমি লেটেস্ট আরো কিছু তথ্য পেলাম যে বেশ কজন জেনারেল তারা সামরিক পোশাক খুলে পালিয়ে গেছেন, তাদের পরিবার পালিয়ে গেছেন, সরে গেছেন, তাদের অ্যাকাউন্টে হিউজ টাকার তথ্য পাওয়া গেছে এবং তারা টপ লেভেলের মেজর। আমি একটু জানতে চাচ্ছি যে এই বিষয়গুলো একটু আপনি ক্লিয়ার করবেন। মাসুম ভাই, আপনি দেখুন ইরান যেভাবে, এখানে আপনি যে কথাগুলো বলছেন, যেগুলো আমরা চিন্তা করছি, এখানে অনেক কিছু আবার শুরু থেকে চিন্তা করার সুযোগ রয়েছে, অর্থাৎ শূন্য থেকে চিন্তা করার একটি পরিবেশ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছে, দুঃখজনক হলেও সত্য। অর্থাৎ আপনি দেখুন, ইরানের যিনি সেনাপ্রধান রয়েছেন, তার বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে গোয়েন্দাগিরি করার অভিযোগ রয়েছে। এর আগে ইরানের যে রিপাবলিকান গার্ড, তাদের অনেক উচ্চপদস্থ কর্মকর্তার ব্যাপারে, বিশেষ করে রাইসি, প্রেসিডেন্ট রাইসি এবং আপনার তার সাথে যিনি মারা গেলেন পররাষ্ট্রমন্ত্রী, জি আব্দুল্লাহিয়ান, মারা যাওয়ার পরে আপনার এই বিষয়গুলো কিন্তু অনেকেই আলোচনা করেছে। আমি আপনাকে আরেকটি বিষয় মনে করিয়ে দিতে চাই আমাদের দর্শক শ্রোতাকে এবং আপনাকে, সেটি হচ্ছে আমির আব্দুল্লাহিয়ান সাহেব মারা যাওয়ার আগে এবং প্রেসিডেন্ট রাইসি মারা যাওয়ার আগে, ওনারা দুজন প্রায় 1 মাস আগে একটি প্রেস ব্রিফিং দিয়েছিলেন। সেখানে কিন্তু ওনারা বলেছিলেন যে ইসরায়েলের ভিতরে ক্যান্সারের মতো আপনার এজেন্টরা ছড়িয়ে পড়েছে, সরি, ইরানের ভিতরে ক্যান্সারের মতো বহির শত্রুদের এজেন্টরা ছড়িয়ে পড়েছে। ওনারা 300 জনের একটি কার্টেলকে শনাক্ত করেছেন এবং তিনি বলেছেন তিনি এবং তার দল সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে এই কার্টেলটিকে উৎখাত করার জন্য এবং তাদেরকে যথাযোগ্য শাস্তি প্রদান করার জন্য। এটি প্রেসিডেন্ট রাইসি বলেছিলেন, কিন্তু ওই প্রেস ব্রিফিং এ ওনার সাথে আব্দুল্লাহিয়ানও, ফরেন মিনিস্টার আব্দুল্লাহিয়ানও মজুদ ছিলেন সেখানে। এবং এর 1 মাসের ভিতরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে হেলিকপ্টার পড়ে রাইসি এবং আব্দুল্লাহিয়ান উভয় নিহত হলেন এবং তাদের যে মরদেহ রয়েছে, তাদের যে ধ্বংসাবশেষ রয়েছে হেলিকপ্টারটির, এটি পর্যন্ত ইরান 1 দিন 2 দিন খুঁজে পাননি, খুঁজে বের করতে পারেনি। পরবর্তীতে তুরস্ক থেকে ড্রোন যে সেখানে সেগুলো খুঁজে বের করা সম্ভব হয় তাদের সহায়তায়, তুরস্কের সহায়তায়। তুরস্কও কিন্তু ইরানকে বারবার বলেছে, এই বিষয়টিতে তুরস্ক ইরানকে বারবার অবগত করেছে বলে আমার কাছেও কিন্তু
তুরস্কের উচ্চপদস্থ কিছু জায়গা থেকে আমিও কিন্তু এই খোঁজ নিয়েছিলাম, কারণ আপনি দেখেছেন তুরস্কের বর্তমানে যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন এবং যিনি একসময় গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন, তিনি কিন্তু এই বিষয়ে তিনি প্রথম বসেই গোয়েন্দা বাহিনীর প্রধান হয়ে এরদোয়ানের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন, কারণ তিনি সে সময় প্রায় 184টার মতো সিক্রেট সেল উদ্ঘাটন করেছিলেন, উৎখাত করেছিলেন এবং তাদেরকে যথাযোগ্য শাস্তি প্রদান করতে সক্ষম হয়েছিলেন। এবং আপনি দেখেছেন যে তুরস্কের ভিতরেও এই যে দখলদার দেশটির গোয়েন্দা বাহিনী ব্যাপক তৎপরতা চালানোর চেষ্টা করে, এবং আপনি দেখেছেন যে তুরস্ক গত 3 মাস আগে, 1 বছর আগে অনেকগুলো রিপোর্টেই কিন্তু দেখা যাচ্ছে যে এই এদের লোকজনদেরকে, এমনকি তুরস্ক কিন্তু তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ভিতরে ঢুকে অভিযান চালিয়ে তাদেরকে তুরস্কে নিয়ে এসে শাস্তি দিয়েছে। যথাযোগ্য শাস্তি প্রদান করতে পেরেছে তুরস্কের আদালত এবং তুরস্কের যে গোয়েন্দা বিভাগ। কিন্তু তারপরেও কিন্তু তুরস্ক কখনো এমন আত্মবিশ্বাসের সাথে কথা বলে না যেভাবে ইরান আত্মবিশ্বাসের সাথে কথা বলতো, যেভাবে ইরান হুঙ্কার দিত। আমরা তো ভেবেছিলাম যে ইরানের কাছে কি না কি আছে, যে একেবারে তারা ইসরায়েলকে ধূলিসাৎ করে দিবে বা ইয়ে করে দিবে। এখন কি দেখলাম, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইরানের তাদের আকাশ সীমা রক্ষা করার ক্ষমতা, ইরানের গোয়েন্দা সক্ষমতা, রাষ্ট্র, সব হচ্ছে ব্যর্থ, একসাথে ব্যর্থ। এই প্রশ্নটি তো ইরান নিজেকে নিজে আগেই করতে পারতো, যখন তার রাষ্ট্রপতি এভাবে নিহত হন, যখন তার রাষ্ট্রীয় মেহমান এরকম একটি রাষ্ট্রপতি ভবনে নিহত হন। এই প্রশ্নটি আগে করার সুযোগ ছিল ইরানের। কিন্তু ইরানের যে বর্তমানে যে শাসন ব্যবস্থা রয়েছে এবং তাদের যে সমর্থক গোষ্ঠী রয়েছে, তারা এই প্রশ্নগুলো করতে নারাজ। অর্থাৎ আপনি ভুল করতেই পারেন, কিন্তু ভুল করার পরে ভুল থেকে যদি শিক্ষা না নেন, তাহলে আপনি তো বিপদে পড়বেনই। কিন্তু ইরান দেশটির সাথে আবার জুড়ে দিয়েছে ইসলামের নাম, ইসলামিক রিপাবলিক। এখন গোটা মুসলিম বিশ্বের জন্য এটি একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। অনিক ভাই, একটু বলবেন যে আজকে এই আক্রমণে কি কি ক্ষতি হয়েছে, সর্বশেষ আক্রমণ প্লাস সারাদিনের যে খবর, ইরানের এই মুহূর্তে সবচেয়ে বড় ক্ষতিগুলো কি একটু বলবেন? আর দ্বিতীয় প্রশ্নটা হলো, ইরান কি পাল্টা জবাব দিতে পারবে, মানে তার যে বিমান